আজ আমরা দর্শন করব কোঙ্কণ উপকূলেরই দুটি প্রাচীন মন্দির, দেবাদিদেব মহাদেবের মন্দির এবং কেশবরাজ মন্দির। আজ মন চেয়েছে আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি কোঙ্কণে, এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ মহারাষ্ট্রের কোঙ্কণ আমাকে এমনভাবে ভালোবাসায় ঘিরে ধরেছে যে আমি কোনো দিন এর ভালোবাসার থেকে বেরোতে পারবো না, বেরোতে অবশ্য চাইও না। আজ আপনাদের নিয়ে যাব বহু প্রাচীন এক মন্দিরে, সত্যি সত্যি বহু প্রাচীন, সেই মহাভারতের যুগের এক মন্দিরে। ৫,০০০ বছরের পুরনো মন্দির কেশবরাজ। কেশবরাজের মন্দির আছে মহারাষ্ট্রেরই একটি জেলা রত্নাগিরি, সেখানকার একটা ছোট্ট গ্রাম দাপোলি। সেই দাপোলিতেই আছে এই কেশবরাজের মন্দির, যেই মন্দির কিনা ৫,০০০ বছরের পুরনো। আর এই মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবরা, তাও আবার এক রাতের মধ্যে। এই আশ্চর্য মন্দিরের কথা যখন আমি শুনলাম, আমার মন তো অবশ্যই তখনই মনে হচ্ছিল যে কখন আমি এই মন্দিরে দর্শন করব। সময় সুযোগ করে আমি বেরিয়ে পড়েছি সেই ৫,০০০ বছরের পুরনো পাণ্ডবদের এক রাতের মধ্যে তৈরি করা কেশবরাজ, মানে তাদেরই বন্ধু শ্রীকৃষ্ণ নারায়ণ, তার মন্দির দর্শনে। টিভিতে যখন মহাভারত হতো, আমি সবসময় একটা জিনিস দেখেছি, অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে সবসময় কেশব বলেই ডাকতেন, তাই না? আমার মনে হয় সেই কারণেই এই মন্দির কেশবরাজ মন্দির নামেই সুপ্রসিদ্ধ। এই মন্দিরে যেতে গেলে আপনাকে আসতে হবে রত্নাগিরি। আপনাদের অবশ্য এর আগেও আমি রত্নাগিরিতে নিয়ে এসেছি এবং এই দাপোলিতেও নিয়ে এসেছি। আপনাদের মনে আছে কিছুদিন আগে আমি কড়িয়াওয়ারচে গণপতি দর্শন করিয়েছিলাম আপনাদের, পাহাড়ের ওপরে গণপতি বাপ্পার মন্দির, যে মন্দিরে বাপ্পার ছোট্ট পায়ের ছাপ আছে। এটা সেই দাপোলি। এই দাপোলিতেই রয়েছে এই সুপ্রাচীন মন্দির। আপনারা তো জানেন, এরকম অজানা, অচেনা, অখ্যাত অথচ ঐতিহাসিক গুরুত্বে ভরপুর এইরকম জায়গা, এইরকম মন্দির আমি ভীষণ ভালোবাসি দেখতে। সেই মতো আবার হাতে সময় নিয়ে আমি চলে এসেছি দাপোলিতে। আর কোঙ্কণ মানে সমুদ্র, সি বিচ। সমুদ্র তটে সময় কাটাতে তো আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এর সানসেটটা দেখতে। আমার আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তখন সূর্য ডুবেই গেছে, তবুও আকাশে কিছুটা রেশ থেকে গেছিল সূর্যাস্তের, আর আমি সেটুকু মিস করতে চাইছিলাম না। তাই হোটেলে এসেই তাড়াতাড়ি করে আমি চলে এসেছি বারান্দায়, কারণ সি বিচটা এখন এতটাই অন্ধকার হয়ে গেছে যে এই সময় আর সি বিচে ভাবলাম গিয়ে কাজ নেই, আমি বরং বারান্দাতে বসেই এর অপূর্ব সৌন্দর্যটা উপভোগ করি। সেই মতোই আমি বারান্দায় বসেছিলাম অনেকক্ষণ। তারপর রাত গড়াতে গুড নাইট করে শুয়ে পড়লাম, কারণ সকাল সকাল আমাকে বেরোতে হবে এই আশ্চর্য সুপ্রাচীন মন্দির দর্শনে। সত্যি বলতে কি, এত পুরনো মন্দির আমি এর আগে বোধহয় দেখিনি। ৫,০০০ বছরের পুরনো, মহাভারতের যুগে। আমার ভাবতেই কিরম রোমাঞ্চ লাগছিল। আমি এসে গেছি সেই ছোট্ট গ্রামটাতে, যে গ্রামের মধ্যেই এই মন্দিরটা, এবং এই মন্দিরে যেতে গেলে আমাকে পেরোতে হবে অনেকটা জঙ্গলের রাস্তা। দেখুন কি সুন্দর গ্রামের বাড়ি, আর এই যে সামনে এগুলো শুকোচ্ছে না, এগুলো সুপুরি। মহারাষ্ট্রের কোঙ্কণ পুরোটাই তো গ্রাম, আপনাদের বলেছি আমি। তাই এই গ্রামের মানুষগুলো খুব সাধারণ, সহজ সরল। আমি এমন এমন জায়গায় যাই যেখানে নেটওয়ার্ক পর্যন্ত থাকে না, কিন্তু আমার খুব ভালো লাগে। দরকার নেই নেটওয়ার্কের, ২-৩ দিন নাইবা হলো কারোর সাথে যোগাযোগ। এই সুন্দর জঙ্গলটার মধ্যে দিয়ে এবার আমাকে আস্তে আস্তে যেতে হবে মন্দিরের দিকে। কত কাঁঠাল হয়েছে দেখলেন? অবশ্য এখন কাঁঠাল হয়নি, এখন এটা এঁচোড়ের পর্যায়ে রয়েছে। এখন বেশ সকাল,
অনেকটা ভোর, কারণ আমি জানতাম আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। আর দুপুরের পর থেকে জঙ্গলের রাস্তা যেহেতু, সেই জন্য অন্ধকারটাও হয়ে যায়, তাই এই রাস্তাতে আসা উচিত না। সেই জন্য আমি খুব ভোর ভোর বেরিয়ে পড়েছি এই মন্দির দর্শনে। কি যে অপূর্ব লাগছে এই ভোরের সুমিষ্টি হাওয়া, আর তার সাথে নাম না জানা যে কত পাখির কলতান। আপনাদের যদি শোনাতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমরা যতটুকু শুনি বা যতটুকু দেখি সে সবটা তো ক্যামেরাবন্দি করতে পারি না। মনে হয় যেন সব ক্যামেরাবন্দি করি, কিন্তু সেটা সম্ভব হয় না। আর আপনাদের আগেও বলেছি আমি মোবাইলে শ্যুট করি, তাই জন্য আমার ছবিগুলো অতটা ভালো আসে না। আমার কাছে দামি ক্যামেরা থাকলে যে কি অপূর্ব লাগতো এই রাস্তাটা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি আসেন নিজেরাই দেখতে পাবেন কি সুন্দর এই জঙ্গলের পাহাড়ি পথটা। গাছের ফাঁকে ফাঁকে এই রোদের আলো ছায়া আর এই পাখিদের কলতান, এই শুনতে শুনতে আমি বিভোর হয়ে হাঁটছিলাম। এবার আমি এসে গেছি একটা পুলের কাছে। এই যে ছোট্ট নদীটা, এই নদীটায় এখন জল নেই। এ দেখুন, পুলের ওপর লেখা রয়েছে কেশবরাজ পুল। এই নদীটার ওপরই এই পুলটা করা। বর্ষাকালে অবশ্যই অনেক জল থাকবে, এখন তো শুকিয়ে গেছে। আর মহারাষ্ট্রে তো অন্য সময় বৃষ্টি হয় না, শুধুমাত্র বর্ষাকালেই বৃষ্টি হয়। তাই বর্ষাকালেই জলে ভরে থাকবে, বাদবাকি সময় এটা এইটুকুই জল থাকে, বা প্রচণ্ড আরও গরম পড়লে হয়তো একদমই শুকিয়ে যাবে। এই পুলটা পেরিয়ে আমাকে এবার চড়তে হবে সিঁড়ি। বেশ অনেকগুলো সিঁড়ি আছে। অনেকে বললেন 200টা সিঁড়ি আছে, কেউ বললেন না না অতগুলো সিঁড়ি নেই, 100টা মতো আছে, কেউ আবার বললেন না 80টা সিঁড়ি আছে। যাই হোক, আমি গুনে দেখিনি কটা সিঁড়ি আছে, কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি আছে। তবে এই সিঁড়ি চড়তে খুব একটা কষ্ট নেই। দেখুন, একদম মানে প্রায় হাইট নেই বললেই চলে, খুব অল্প অল্প উচ্চতায় এই সিঁড়িগুলোর। তাই এই সিঁড়িগুলো উঠতে আপনাদের খুব একটা কষ্ট হবে না। আর পাশে পাশে রয়েছে তো প্রচুর পাথর। আপনার যদি মনে হয় কোনো সময় আপনি হাঁপিয়ে যাচ্ছেন বা কষ্ট হচ্ছে, যে কোনো সময় আপনি যে কোনো পাথরের ওপরে বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। অবশেষে আমি পৌঁছে গেছি একদম মন্দির চত্বরে। দেখুন, ছোট্ট মন্দির, কিন্তু খুব সুন্দর। আর এনারা বেশ যত্ন করে রেখেছেন, নতুন রং করেছেন। এই মন্দিরের তত্ত্বাবধানে যারা আছেন, বোঝাই যায় তারা কিন্তু মন্দিরের যত্ন করেন। এই সেই সুপ্রাচীন মন্দির, 5000 বছরের পুরনো। এখানে সমস্ত লেখা আছে, মারাঠিতে লেখা আছে অবশ্য, এবং কবে কবে পুজো হয় সেগুলোও লেখা রয়েছে। কারা আছেন এই ট্রাস্টি সেটাও লেখা রয়েছে, এবং আপনি চাইলে এখানে পুজো দিতে পারেন, বা হোম যজ্ঞ করতে পারেন। আচ্ছা, এটা দেখুন, এটা গোমুখ। এখান দিয়ে যে জলটা পড়ছে, এই জলটা আসছে জঙ্গলেরই ভেতর থেকে, কিন্তু কোথা থেকে আসছে কেউ কিন্তু জানে না। আর অদ্ভুত ব্যাপার, এই যে জায়গাটায় জলটা এসে পড়ছে এটা কিন্তু কোনো দিনই ভরে না। আমি জলটা খেয়ে দেখেছি, ভীষণ ঠান্ডা আর ভীষণ মিষ্টি। সেই 5000 বছর ধরে এই জলটা পড়ছে, অথচ কোথা থেকে আসছে কেউ জানে না। কি অদ্ভুত না? প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, আর আর ঈশ্বরের কি অপূর্ব আশীর্বাদই বলতে পারেন, তাই না? এই দেখুন মন্দিরটা পুরোটা। এই মন্দিরে অবশ্য ছবি তোলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাই আমি খুব সুন্দর করে পুরো মন্দিরটারই ছবি তুলতে পেরেছিলাম। আর এই হচ্ছেন কেশবরাজ, নারায়ণ বা শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণ, যাই বলুন না কেন। মন্দিরের বাইরেটা আমি একটু ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। মন্দিরটাকে সম্প্রতি রং করা হয়েছে, তবে বাইরেগুলো এখনও আরেকটু সংস্কার বোধহয় করবেন ওনারা। দেখে মনে হলো কাজ চলছে। এখানে একটা ছোট্ট মন্দিরে রাখা রয়েছে আমার গজু বাবাকে, মানে গণপতি বাপ্পাকে। এতটা উঠে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই ভাবলাম একটু কোকামের শরবত খেয়ে নিই। তাই এই কাকুকে বললাম, মানে আপনাদের আগেও বলেছি মারাঠিতে কাকু মানে কাকিমা, এই কাকুকে বললাম তুমি আমাকে একটা কোকামের শরবত দাও।
কাকুও তার অভিজ্ঞ হাতে কাউকে কোকামের শরবত, কাউকে লেবুর শরবত খুব তাড়াতাড়ি তৈরি করে দিচ্ছিলেন। কোকামের শরবত খেয়ে গলা ভিজিয়ে এবার আমি ফেরার পথ ধরলাম। আবার সেই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে আমি এবার হোটেলে ফিরব। সত্যি অপূর্ব লাগলো এই জঙ্গলের রাস্তা, কোনো দিন ভুলবো না আমি, কখনো না। সময় সুযোগ পেলে আবার আসবো। কার্দে বিচ, আমি দাপোলিতে যেখানে ছিলাম ঠিক তার সামনেই যে বিচটা, সেই বিচটার নাম কার্দে। কার্দে বিচ দাপোলির কিন্তু ফেমাস বিচগুলোর মধ্যে অন্যতম। মানে যারা দাপোলিতে ছুটি কাটাতে আসে তারা কার্দে বিচে কিন্তু আসেই। দেখছেন কত বড় বিচ। আর সমস্ত বিচের মতো এখানেও ঘোড়ায় চড়া বা উটে চড়া বা অন্যান্য কিছু ওয়াটার স্পোর্টস আছে। খুব বেশি না হলেও অল্প স্বল্প আছে। খুব বেশি হলে কিন্তু ভীষণ ভিড় হয়ে যায়। তখন আমার মনে হয় এই যে সি বিচের মজাটা, এই যে সমুদ্রকে এতটা কাছে পাওয়া, নিজের করে নেওয়া, নিজের সাথে নিজের কথা বলা, এগুলো কোথায় যেন বাধা পায়। মানে এত লোকের কোলাহলে, তাদের চেঁচামেচিতে, ভিড়ে ঠিক বোধহয় সেই উপলব্ধিটা করা যায় না। ওই জন্যই আমি মানে যখনই আসি, যেখানেই আসি, আমি একটু নিরিবিলি জায়গা খুঁজে বেড়াই। এটা হয়তো আমার একটা দোষ, জানি না, কিন্তু আমার ছুটি কাটাতে গেলে মনে হয় এই নিরিবিলি জায়গাই ভালো, যেখানে আপনি নিজের সাথে অনেকটা সময় কাটাতে পারবেন। আর সমুদ্র মানেই তো বিশাল, তার বিশালত্বের সাথে নিজেকে একাত্ম করে যদি আপনি সেই সময়টাকেই আপনি না কাটাতে পারলেন, সেই উপলব্ধিটাই না আপনি করতে পারলেন, তাহলে কিসের জন্য সময় কাটানো, কিসের জন্য এই বিশাল সমুদ্রের সামনে নিজেকে এইভাবে মেলে ধরা, এই অপূর্ব সূর্যাস্তের সাক্ষী থাকা। জানি না, এটা আমার একান্ত নিজস্ব উপলব্ধি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমি আপনাদের নিয়ে যাই দেবাদিদেব মহাদেবের এক মন্দিরে। এখান থেকে প্রায় ৮০ কিলোমিটার, মানে দাপোলি থেকে। যাওয়ার পথে আমি যাব কাজু ফ্যাক্টরিতে। দেখুন কাজু গাছ, চিনতে পারছেন তো, কাজু হয়ে আছে। এই রাস্তাতেই পড়ে এই কাজু ফ্যাক্টরি। কাজু ফ্যাক্টরি, এখানে এরা কাজু গাছের চাষ করেন, গুণগত মান অনুযায়ী কাজুকে বাছাই করেন, এবং তাদের নিজস্ব দোকান আছে, সেই দোকানে তারা সেই কাজুকে বিক্রি করেন। দেখুন গাছে কিরকম কাজু হয়ে রয়েছে, কিন্তু কাজুর আঠা কিন্তু সাংঘাতিক, হ্যাঁ, হাতে যেন না লাগে, বারবার আমাকে ওনারা বলে দিয়েছিলেন। এই যে পুরো জায়গাটা দেখুন, এখানে ওনাদের নিজস্ব থাকার জায়গাও আছে এবং এখানে রেস্টুরেন্টও রয়েছে, আপনি চাইলে এখানে থাকতেও পারেন। এই বিরাট জায়গাটাতে কাজুর চাষ হয়, তারপর সেই কাজুগুলোকেই এনারা ফ্যাক্টরিতে নিয়ে যান এবং সেগুলোকে তার খোসা ছাড়ান, বা কোনটা উচ্চমানের, কোনটা ভেঙে গেছে, কোনটা কিভাবে, মানে কত দামে কোন কাজুটা বিক্রি হবে, এই সমস্ত ব্যবস্থাগুলো এখানেই হয়। তারপর এদের নিজস্ব দোকানেই সেগুলো বিক্রি হয়। তবে এদের দোকানে শুধু কাজু না, হোমমেড প্রচুর আইটেম কিন্তু পাওয়া যায়। এই দেখুন এই মেশিনটাতে কাজু পরিশোধন হচ্ছে, এর মধ্যে কাজু দেয়া হচ্ছে, এরা পরিষ্কার করছে। যেগুলো হাই কোয়ালিটির কাজু সেগুলো আলাদা হচ্ছে, যেগুলো ভেঙে যাবে সেগুলোকে আবার আলাদা করা হবে, এবং যেগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সেগুলোকেও আলাদা করা হবে। এই পুরো প্রসেসটা একটা মেশিনেই কিন্তু স্টেপ বাই স্টেপ হয়ে যাচ্ছে। এই দেখুন ভেঙে যাওয়া কাজুগুলো। আর এই কাজুগুলো ভালো গোটা, এবং এই কাজুগুলোই বেশি দামে বিক্রি হয়। আর এইটা হচ্ছে ওনাদের দোকান, যেখানে ওনারা কাজু সহ নানা রকম হোমমেড জিনিস বিক্রি করেন। আমিও অনেকগুলো জিনিসই কিনে নিয়েছিলাম, কারণ এগুলো চট করে কিন্তু আপনি বাইরে পাবেন না, এই কোঙ্কানেই পাবেন। এবার আমি যাব ওয়েলনেশ্বর বাবার মন্দিরে। আমি যে দেবাদিদেব মহাদেবের কথা বলছি সেই বাবার নাম ওয়েলনেশ্বর। এখানে যেতে গেলে আমাকে বেশ কিছুটা সমুদ্র পথ পেরোতে হবে।
তার জন্য অবশ্য ফেরি আছে, সেই ফেরিতে করে আমাকে ওই পারে যেতে হবে, অন্য পারে, আর সেখান থেকে আরও যেতে হবে 30 কিলোমিটার। এই ফেরিটা দেখে আমার বহু বছর আগের একটা কথা মনে পড়ে গেল। অনেক বছর আগে আমি একবার বকখালি গেছিলাম। তখন আমি পশ্চিমবঙ্গেই থাকি। বকখালি গেছিলাম এবং সেখানে এরকম একটা বার্জ পেরোতে হয়েছিল হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দিয়ে, তাই না? আপনারা যারা জানেন তারা আমাকে যদি আমি ভুল বলে থাকি একটু শুধরে দেবেন, কারণ অনেক বছর আগের কথা তো একদম পুরোটা মনে পড়ছে না, এইটুকুই মনে পড়লো। এইটা পেরোতে পেরোতে আমার সেই কথাটা ভীষণভাবে মনে পড়ছিল। আমি ভীষণভাবে ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম আসলে। অনেক বছর পর আবার এইরকম একটা অভিজ্ঞতা হলো, একসাথে অনেকগুলো গাড়ি ধরে যায়, তবে ওইখানে অবশ্য এতগুলো গাড়ি ধরেনি। ছোট বার্জ ছিল, ছোট ফেরি ছিল। এইটা একটু অনেকটাই বড়। একসাথে প্রায় এখানে 15টার ওপর গাড়ি ছিল, সম্ভবত বেশিও হতে পারে। এটাও আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। আমি পেরিয়ে চলে এসেছি। এইবার আমাকে এই মেঠো রাস্তা দিয়ে, হ্যাঁ এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো ছিল না, এখনও সেরকম ভাবে মানে পাকাপোক্ত হয়নি। কিছু কিছু জায়গা অবশ্য পাকাপোক্ত ছিল, আবার কিছু কিছু জায়গা একদমই মেঠো ছিল। এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে 30 কিলোমিটার। অবশেষে আমি এসে পৌঁছেছি মন্দির চত্বরে। ওয়েলনেশ্বর শিব মন্দির। এই মন্দিরও কিন্তু অনেক বছরের পুরনো, কিন্তু ঠিক কতটা কত বছরের পুরনো সেই সঠিক তথ্য আমি পেলাম না। আমি গ্রামের বাসিন্দাদেরও জিজ্ঞেস করলাম এবং মন্দিরে যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞেস করলাম। তারা সবাই এক কথাই বলছেন অনেক পুরনো, কিন্তু ঠিক কতটা সে তথ্য এনাদের কাছে নেই। আসলে এই মন্দির, এই গ্রামে যারা বাস করেন, এই গ্রাম মানে গুহাগার, এটাও রত্নগিরি জেলা, এবং এই গ্রাম বা তালুকা এর নাম হচ্ছে গুহাগার। এই গুহাগার গ্রামে যারা বাস করেন তাদের কুলদেবতা হচ্ছেন এই ওয়েলনেশ্বর শিব। তাই জন্য তারা সকলেই এক কথায় বলছেন যে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের বাবা কাকারা এই মন্দিরে পুজো করতেন, আমাদের কুলদেবতা উনি। কিন্তু কতটা পুরনো এনারা কেউই সেটা বলতে পারলেন না। আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি, দেখুন সামনেই রয়েছেন দেবাদিদেব মহাদেবের মূর্তি, কিন্তু এটি আসল মূর্তি নয়। আসল মূর্তি আরও ভেতরে, আমি যাব সেখানে। তার আগে মন্দির চত্বরটা একবার দেখে নিন। বুঝতেই পারছেন কতটা বড়, কতটা প্রশস্ত, এবং বিশেষ বিশেষ দিনে, বিশেষ করে শিবরাত্রি বা এরকম কোনো দিনে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আচ্ছা দেখুন, এটা কত পুরনো একটা ইদারা। আমি অনেক বছর পর ইদারা দেখলাম, এতটাই গভীর যে আমি মানে জলটা যে কোথায় সেটা দেখতেই পেলাম না। ওনারা জল তুলে দিলেন আমাকে হাত পা ধোয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা ছিল কিন্তু জলটা। এইবারে আমি মূল মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি। চলুন এবার বাবার দর্শন করি। এই হলেন ওয়েলনেশ্বর বাবা। পাশেই রয়েছে কাল ভৈরব মন্দির। এবার আমি মন্দিরকে একটু বাইরে থেকে প্রদক্ষিণ করছিলাম, তাই পুরো মন্দিরটার ছবি আমি আপনাদের জন্য তুলে ধরলাম। বাইরে থেকে মন্দিরটা দেখতে এই রকম। এই মন্দিরটাও সম্প্রতি রং করা হয়েছে। আর এই মন্দিরের পাশেই আছে ওয়েলনেশ্বর বিচ। এই বিচের একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই বিচে কোনো পাথর নেই, তাই একে রক ফ্রি বিচ বলা হয়। একদম পরিষ্কার সাদা বালির বিচ, খুবই সুন্দর। এবার আমার ফেরার পালা। সেই একইভাবে সেই ফেরি পেরোতে পেরোতে আমার সন্ধে হয়ে গেছিল। তখন সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু পশ্চিম আকাশে আলোর রেশ তখনও রয়ে গেছে কিছুটা। এই কোঙ্কান উপকূলের এই অজানা অচেনা গ্রামে, এত দূরে, এই মন্দির দর্শনে
আমি জানি না আপনাদের কতটা ভালো লাগছে, আমাকে একটু জানাবেন আপনাদের কতটা ভালো লাগছে। এরকম অজানা অচেনা জায়গা দর্শন করতে কি আপনাদের ভালো লাগে? আমার ভালো লাগে বলে আমি আমার ভালো লাগা থেকে আমার ভিডিওগুলো বানাই। যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর সেই সঙ্গে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে থাকবেন। আর সেটাই করবেন যেটা মন চায়। আজ আসি তবে।